গুড আফটারনুন সবাইকে। আশা করি সকলে খুব ভালো আছো। আগের দিন তোমাদের ভাষা চর্চা থেকে তার চতুর্থ অধ্যায়ে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই অধ্যায়টি আমরা পড়ছিলাম, তাই তো? তো আচ্ছা বলো তো, তোমাদের মনে আছে কি দেখি, এই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এগুলো আসলে কি? বলো দেখি, কে বলতে পারবে? আগের দিন এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। বাহ, এগুলো আসলে পদের শ্রেণী বিভাগ, তাই তো? আচ্ছা, তো সেই পদ কাকে বলে বলো দেখি? বাহ, পদ হলো বাক্যের ব্যবহৃত বা বাক্যের মধ্যে ব্যবহৃত সমস্ত অর্থবোধক শব্দই হলো পদ, তাই তো? তো সেই পদের নানান শ্রেণীবিভাগ থাকে। সেগুলোর মধ্যে কয়েকটি আমরা পড়বো, যেগুলো তোমাদের আলোচ্য পাঠ্যাংশে রয়েছে, যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই কয়টা শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানবো। তার মধ্যে আগের দিন ক্লাসে বিশেষ্য সম্পর্কে আমরা পড়েছিলাম, তাই তো? আচ্ছা দেখি, মনে আছে কার? বিশেষ্য কাকে বলে বা বিশেষ্য পদ কাকে বলে? বাহ, খুব ভালো। বিশেষ্য মানে কোনো নাম বোঝায়, তাই তো? যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র, ভাব, গুণ ইত্যাদির নাম বোঝায় যে শব্দ, তাকে বিশেষ্য পদ বলে। হুম, আচ্ছা, এবার তার পরবর্তী অংশগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। সর্বনাম পদ, এটা একটা পদের ভাগ, তাই না? তো সর্বনাম, সর্বনাম যে সর্বের নাম, এটা সমাস করলে তৎপুরুষ সমাসে হয় সর্বের নাম, অর্থাৎ সবার নাম বা সবার সংজ্ঞা। হ্যাঁ, তো এই সর্বনাম এটা পদ হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ব্যাকরণে পদ হিসাবে এটা স্বীকৃত হচ্ছে, তাই তো? তো এই যে সর্বনাম পদ, যেটা একটা বাক্যের মধ্যে ব্যবহৃত বিশেষ্য পদের তার পুনরাবৃত্তি রোধ করার জন্য, অর্থাৎ বিশেষ্য পদটাকে বারংবার ব্যবহৃত হওয়া থেকে রোধ করার জন্য এটার একটা বিকল্প শব্দ রূপে ব্যবহৃত হয় বাক্যে। হুম, সেটাই সর্বনাম পদ। বুঝতে পারবে আরো ভালো করে বলছি। যেমন দেখো, আমি একটা কথা বলছি, এখানে উদাহরণ দিয়েছি, দেখো, যে মাহির আমার বন্ধু, মাহির ভালো ছেলে, মাহির পড়াশোনায় খুব ভালো, মাহিরের আজ জন্মদিন, মাহিরের জন্মদিনে আমরা সবাই যাব। দেখো, এখানে এই যে মাহির, মাহির শব্দটা বা বিশেষ্য পদটা, মাহিরটা বিশেষ্য তো, তাই তো? আগের দিন পড়েছিলে, মনে আছে তো? যে বাক্যের মধ্যে যেটা নাম বোঝায় যে শব্দটা, সেটাই বিশেষ্য, তাই তো? তো এখানে নাম বোঝাচ্ছে কে? মাহির, তো মাহিরটাই হলো বিশেষ্য পদ। তাহলে আমরা আহ শুনেছি একটু আগে যে আহ বাক্যের মধ্যে ব্যবহৃত বিশেষ্য পদটাকে যাতে বারংবার ব্যবহৃত না হতে হয়, সেটার জন্যই সর্বনাম তার একটা বিকল্প শব্দ রূপে ব্যবহৃত হয় বাক্যে। তো দেখো, মাহির এটা বিশেষ্য পদ। দেখো, কয়েকটা বাক্য গঠন করা হয়েছে যে মাহির আমার বন্ধু, মাহির ভালো ছেলে, দেখো পরপর পরপর মাহির বিশেষ্য পদটা ব্যবহার করা হয়েছে বা আছে। হ্যাঁ, তো এই যে যাতে বারংবার বা পুনরাবৃত্তি ভাবে যাতে ওই বিশেষ্য পদটা ব্যবহৃত না হয়, তার বিকল্প রূপে এই নামের পরিবর্তে একটা শব্দ ব্যবহার করা হয়, সেটাই হলো সর্বনাম। হুম, দেখো, এখানে মাহির আমার বন্ধু, প্রথম লাইন তো বলতেই হবে যে মাহির আমার বন্ধু। তারপরে কি আবার বলবো যে মাহির ভালো ছেলে? তো দেখো, পরের লাইনে মাহিরের পরিবর্তে সে শব্দটা ব্যবহার হয়েছে, যে সে ভালো ছেলে। তো এই সেটা হলো সেই সর্বনাম পদ। হুম, আবার দেখো, আহ মাহির পড়াশোনায় খুব ভালো, তো আবার মাহির নাম শব্দটা আবার ব্যবহার করব? না,
মাহিরের পরিবর্তে আবার একটা বিকল্প শব্দ আমরা ব্যবহার করছি। দেখো, সে পড়াশোনায় খুব ভালো। হুম, এখানে মাহির শব্দটা বা মাহির নাম পদটা বারংবার আর ব্যবহার করতে হচ্ছে না। তারপরে দেখো, মাহিরের আজ জন্মদিন, আবার মাহিরের শব্দটা ব্যবহার করাটা কি ঠিক? এই মাহিরের পরিবর্তে একটা বিকল্প শব্দ ব্যবহার করা হয়, যে তার। এই নামের পরিবর্তে তার ব্যবহার করা হয়েছে, যে তার আজ জন্মদিন, তাই না? তারপর দেখো, মাহিরের জন্মদিনে আমরা সবাই যাব। এখানেও তাই একই, যে তার জন্মদিনে আমরা সবাই যাব। তো এটাই বোঝাতে চাইছি যে একটা বাক্যের মধ্যে যে বিশেষ্য পদটা থাকে বা যে নাম পদটা থাকে, সেটা কি সে একটা, এগুলো বেশিরভাগ একটা অনুচ্ছেদের ভিতরে এগুলো ব্যবহার করা হয়, যে দুই তিনটার বেশি লাইন থাকলে বা একের বেশি লাইন থাকলে সেই নামপদটা যাতে আবার পরের লাইনে আবার ব্যবহার করা না হয়, তার ফলে বা তার জন্য ওই সর্বনাম পদটা ব্যবহার করা হয় এটা বিকল্প শব্দ রূপে। তো সেজন্যই আমরা দেখতে পাচ্ছি এখানে মাহির শব্দটা বারবার যাতে ব্যবহার না হয়, তার জন্য একটা বিকল্প শব্দ একটা করে ব্যবহার করা হয়েছে, যে সে, সে, তার, তার, এগুলো হলো সর্বনাম। তাহলে সর্বনাম পদ কাকে বলবো? না, বাক্যে ব্যবহৃত যে বিশেষ্য পদ থাকে, সেই বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। ঠিক আছে? একদমই সহজ। যে যে বিশেষ্য পদটা থাকবে তার পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাই সর্বনাম পদ। ব্যাস। যেমন আমি, তুমি, সে, তারা, এটা, ওটা, এরকম অনেক কিছুই আমরা বলে থাকি। যে একটা বাক্যে প্রথমে যেটা বলি, তার পরের লাইনে আমরা বা পরের বাক্যে আমরা আর সেই বিশেষ্য পদটা ব্যবহার করি না, তার পরিবর্তে সর্বনামের একটা বিকল্প শব্দ আমরা ব্যবহার করে থাকি। এটাই হলো সর্বনাম পদ। তো এই সর্বনামের আবার কিছু ভাগ রয়েছে, এখন সেগুলো নিয়ে আলোচনা করব। তো সেই সর্বনামের অনেকগুলো শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। তো এখানে তোমাদের সামনে 9খানা সর্বনামের ভাগ তুলে ধরা হয়েছে। দেখো, যে এক, পুরুষবাচক সর্বনাম, সাকল্যবাচক সর্বনাম, সাপেক্ষবাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, অন্যাদি সর্বনাম, ব্যতিহারিক সর্বনাম, সামীপ্যবোধক সর্বনাম, পরোক্ষবোধক সর্বনাম। এই এতগুলো ভাগ রয়েছে। হ্যাঁ, এতগুলো প্রকারভেদ করা হয়েছে সর্বনাম পদে। অর্থাৎ এটা বাক্যের মধ্যে যে বিশেষ্য পদের পরিবর্তে পরের বাক্যে যে বিকল্প শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, সেটা তো সর্বনাম পদ। সেই সর্বনাম পদটারও আহ, অনেক রকম হয়ে থাকে, তাই না? একই রকম শব্দ তো আমরা সর্বনাম হিসাবে ব্যবহার করি না। সে, তারা, এটা, ওটা, সবটার একটা আলাদা আলাদা রকম মানে থাকে, তাই না? তো আলাদা আলাদা গঠন থাকে। তো সেই ক্ষেত্রে বা সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে এই সমস্ত যে শব্দগুলো রয়েছে বা যে সর্বনাম পদ আমরা ব্যবহার করে থাকি বাক্যে, সেগুলোর আহ বেশ কিছু, এই যে এখানে যেমন 9টা ভাগ দেখানো হয়েছে, এরকম 9টা শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে সর্বনাম পদগুলোকে। হ্যাঁ, তো আমরা সেইভাবে এই সর্বনামের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো আমরা শিখবো, যাতে কোনো বাক্যের মধ্যে যদি যে সর্বনাম পদটা তোলা তোলা থাকবে, সেটা যাতে আমরা বুঝতে পারি যে এটা কোন শ্রেণীর অন্তর্গত, অর্থাৎ সর্বনামের যে শ্রেণীবিভাগ করা হয়েছে আছে সেটার কোন শ্রেণীর মধ্যে পড়ছে এটা। হ্যাঁ, তো প্রথমে আছে পুরুষবাচক সর্বনাম। পুরুষবাচক সর্বনাম কি বা কাকে বলে? যে বাক্যের মধ্যে ব্যবহৃত যে বিশেষ্য পদের, সেই বিশেষ্য পদ যে মানে ব্যক্তিবাচক বা পুরুষবাচক শব্দ আর কি যেটা থাকবে, সেটার পরিবর্তে যদি ব্যবহার করা হয় যে শব্দ, সেটাই হবে পুরুষবাচক সর্বনাম। হুম, অর্থাৎ
যে বিশেষ্য পদটার পরিবর্তে আমরা বিকল্প শব্দ ব্যবহার করব বা যে সর্বনাম ব্যবহার করব, সেই বিশেষ্যটা বা বিশেষ্য পদটা ব্যক্তিবাচক বা পুরুষবাচক শব্দ হতে হবে। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তিবাচকই ধরা হবে বেশিরভাগ। তো এই ব্যক্তিবাচক শব্দ হলে তার পরিবর্তে যেই সর্বনাম ব্যবহার হবে সেটাই হবে পুরুষবাচক সর্বনাম। ঠিক আছে, যেমন দেখো, আমি, তুমি, আমরা, তোমরা, সে, তারা, তাদের। হ্যাঁ, তো এই আমি, তুমি, তোমরা এগুলো কি? এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, তাই না? ব্যক্তির উদ্দেশ্যেই এই শব্দগুলো ব্যবহার হয়ে থাকে। তাই তো, আমি, তুমি, আমরা, তোমরা এগুলো কি? এগুলো মানুষের জন্য ব্যবহার হয় তো। তাই এই এই ধরনের শব্দগুলো বা এই ধরনের সর্বনামগুলো পুরুষবাচক সর্বনাম হিসাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর 2 নম্বর, দেখো, সাকল্যবাচক সর্বনাম। সাকল্যবাচক সর্বনাম মানে কি? যে কোনো সমষ্টির সকলকে বোঝায়। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত যে বিশেষ্য পদটি কোনো সমষ্টির সকলকে বোঝায়, তখন সেটাকে বলা হবে সাকল্যবাচক সর্বনাম। যেমন সকল, সব, উভয়। বুঝতেই পারছো যে সকল, যে একটা সমষ্টি বোঝাচ্ছে, তাই না? সবাইকে নিয়ে বোঝাচ্ছে। হুম, তো সকল মানে কি? সবাইকে নিয়ে বোঝাচ্ছে। সব মানেও বুঝতে পারছি যে সব একসঙ্গে বোঝাচ্ছে, একটা সমষ্টিকে বোঝাচ্ছে। বা সবাই, সবাইও তাই, যে সবার ক্ষেত্রে বলা হচ্ছে। উভয়, উভয় বলতেও কি একজনকে বোঝাচ্ছে না, যে আহ দুটো পক্ষ রয়েছে, উভয় পক্ষকেই বলা হচ্ছে, অর্থাৎ দুটোকেই বলা হচ্ছে। এটাও একটা সমষ্টি হচ্ছে, একের বেশি হচ্ছে, তাই না? তো এইরকম কোন সমষ্টিকে বোঝালে বা সমষ্টির সবকিছু একসাথে বোঝালে সেটা সাকল্যবাচক সর্বনাম হয়। ঠিক আছে, যেমন ধরো, আমরা সবাই মিলে ঘুরতে যাব। এই সবাই শব্দটা কি? যে সবার একটা সমষ্টি একত্র বোঝাচ্ছে, তো সেটা হয়ে যাবে সাকল্যবাচক সর্বনাম। তারপর 3 নাম্বার, যে সাপেক্ষবাচক সর্বনাম। সাপেক্ষ, সাপেক্ষ মানে আমরা কি বুঝি? যে এর সাপেক্ষে ওটা বলা হচ্ছে, ওর সাপেক্ষে এটা করা হচ্ছে, তাই তো? ঠিক তাই, এরকমই যে আহ মানে বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত বিশেষ্য পদের আহ একটা সাপেক্ষে অপর একটা শব্দ ব্যবহার করা হয় বাক্যের মধ্যে, সেটাই হবে সাপেক্ষবাচক সর্বনাম। আর যেমন দেখো, উদাহরণটা দিলে আরো বেশি সহজে বুঝতে পারবে তোমরা। যেমন যে, সে। উদাহরণ দিই একটা, যে যে এসেছিল আহ সে আজ থাকেনি, বা সে আজ চলে গেছে। তো দেখো, একটা বাক্যের মধ্যে যে শব্দটাও ব্যবহার করা হয়েছে, আবার কিছুক্ষণ কিছুটা পরে সেই শব্দটাও ব্যবহার করা হয়েছে। তো দেখো, যে শব্দটার সাপেক্ষেই সেই শব্দটা ব্যবহার করা হচ্ছে, তাই একটার সাপেক্ষে আরেকটা ব্যবহার করা হচ্ছে। একটা আহ যেন ওতপ্রোতভাবে জড়িত একটা শব্দের সঙ্গে আর একটা শব্দ। বুঝতে পেরেছো? তো হলো আরো, যেমন যিনি, তিনি। যিনি শব্দটার সঙ্গে বা যিনি শব্দের সাপেক্ষে তিনি শব্দটা ব্যবহার হয়ে থাকে। যেমন ধরো, উদাহরণ দিয়ে একটা, যে যিনি কাল বক্তৃতা দিয়েছিলেন তিনি খুব ভালো মানুষ। তো এখানে তিনি শব্দটা কেন ব্যবহার হয়েছে? যে যিনি শব্দের সাপেক্ষেই তিনি শব্দটাও ব্যবহার হয়েছে, তাই না? তো তাই জন্য এটা সাপেক্ষবাচক সর্বনামের মধ্যে পড়বে। যা, তা, এরকম অজস্র উদাহরণ থাকে, বা এরকম অজস্র শব্দ থাকে যেগুলো সাপেক্ষবাচক সর্বনামের মধ্যেই পড়বে, আর যেগুলো একটার সাপেক্ষে আরেকটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তারপর প্রশ্নসূচক সর্বনাম। প্রশ্নসূচক, তোমরা বুঝতেই পারছো শব্দটা বা এর শ্রেণীবিভাগে যে নামটা রয়েছে প্রশ্নসূচক সর্বনাম, নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে একটা প্রশ্ন করা বোঝাবে নিশ্চয়ই। সেরকম একটা ব্যাপার, তাই না? তো ঠিক তাই, যে প্রশ্নের মাধ্যমে বাক্যের বিশেষ্যটি বা বিশেষ্যটি আহ জানতে চাওয়াকেই আহ প্রশ্নসূচক সর্বনাম বলে। অর্থাৎ বাক্যের মধ্যে ব্যবহৃত
যে প্রশ্নের মাধ্যমে আহ, সেই বাক্যের বিশেষ্যটি জানতে চায়। ঠিক আছে, আমি বলছি, যেমন ধরো, যেমন কি, কে, কেন, কারা, কোন, এই এই সমস্ত শব্দগুলো ব্যবহার হয়ে থাকে, যে যে প্রশ্নটা করা হয় তার মাধ্যমে যেন বিশেষ্যটার সম্পর্কে জানতে চাইছে। যেমন ধরো যে এটা কি এনেছো, এটা কি এনেছো, এই এই বা সে কে, আহ, যদিও সেটাও সেই সর্বনামের মধ্যেই পড়ছে। তো ধরো এটা কি এনেছো, বা এই কি শব্দটা কি, এটা কি বলতে কি বোঝাচ্ছে, যে বিশেষত সম্পর্কে আমি জানতে চাইছি যে এটাটা কি বা কি। বুঝতেই পারছো যে আমরা বিশেষ্য, যেটা বাক্যের যে বিশেষ্য সেটার সম্পর্কেই জানতে চাওয়া হচ্ছে। যে আহ উম কারোর ধরো নাম বলা হলো, যে রিনা, মিনা, টিনা, ওরা কেন এসেছিল আমাদের বাড়িতে। হ্যাঁ, এই যে কেন শব্দটা ব্যবহার করা হলো বা কেন প্রশ্নটা ব্যবহার করা হলো, এখানে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে যে কেনটার মধ্যে দিয়েই আমি ওই বিশেষ্য, অর্থাৎ যে রিনা, মিনা, টিনা, এর তো নাম বোঝাচ্ছে, আর নাম বোঝালে তো সেটা বিশেষ্য পদ হয়। তো এই যে রিনা, মিনা, টিনা, এটা তো বিশেষ্য পদ। তো এই কেন শব্দটার মধ্যে দিয়ে বিশেষ্য পদ গুলোর সম্পর্কে আমি জানতে চাইছি, যে ওরা কেন এসেছিল, তার মানে ওদের সম্পর্কে আমি জানতে চাইছি। বুঝতে পেরেছো? তো এইরকম প্রশ্নের মাধ্যমে বাক্যের বিশেষ্যটিকে জানতে চাওয়াকেই প্রশ্নসূচক সর্বনাম বলে, বা প্রশ্নের মাধ্যমে বাক্যের বিশেষ্যটি জানতে চাওয়ার জন্য যে শব্দ ব্যবহার করা হয় সেটাই প্রশ্নসূচক সর্বনাম। মনে থাকবে? এবার তার পরবর্তী শ্রেণী বিভাগগুলো, তো তারপর আত্মবাচক সর্বনাম। আত্ম, আত্ম মানে আমরা কি বুঝি, যে নিজের, তাই তো? একদমই তাই। আত্মবাচক সর্বনাম হলো যে ব্যক্তি নিজেকেই প্রাধান্য দেওয়ার জন্য যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হলো আত্মবাচক সর্বনাম, বা ব্যক্তির নিজেকেই প্রাধান্য দেওয়ার জন্য যে সর্বনাম পদ ব্যবহার করা হয় সেটাই আত্মবাচক সর্বনাম পদ। ঠিক আছে? যেমন দেখো, নিজে, নিজ, স্বয়ং, আপন, আপনারে, এগুলোর অর্থ কি, যে আমার নিজেকে বোঝাচ্ছি, তাই না? এগুলোই হলো আত্মবাচক সর্বনাম। যেমন ধরো, এই কাজটা আমি নিজেই করব, কি নিজেকে বোঝানো হচ্ছে। বা আপনারে কিবার বলিব, এরকম ধরো কবিতার লাইন থেকে থাকে, যেগুলো শুদ্ধ বা সাধু ভাষায় বলা হয়ে থাকে, কবিতাতে তোমরা পড়ে থাকবে। তো এই আপনারে এটা কি, নিজেকেই বোঝানো হচ্ছে। স্বয়ং, এগুলো সেটাও নিজের ক্ষেত্রেই ব্যবহার করে, যে স্বয়ং আহ আহ, রাজা নিজে শাস্তি দেবে, তার মানে কি রাজা নিজের, তার নিজের কথা বলা হচ্ছে। হুম। তো এগুলো হলো আত্মবাচক সর্বনাম। ঠিক আছে? তারপর অন্যাদিবাচক সর্বনাম। অন্যাদি বা অন্যাদিবাচক সর্বনাম, এটা কাকে বলে না, অপর বা বিকল্প কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য যেই সর্বনাম পদ ব্যবহার হয় সেটাই অন্যাদিবাচক সর্বনাম। অন্যাদি মানে কি, অন্যের কথা বলা হচ্ছে, তাই না? যে অন্যকে বোঝানো হচ্ছে, অন্য ব্যক্তি বা অন্য বস্তুকে বোঝানো হচ্ছে। হুম। যেমন দেখো, পর, অন্য, অপর, অমুক, এগুলো কি, যে অন্যকে বোঝাচ্ছি। ঠিক আছে? দেখো, আত্ম মানে নিজের, অন্যাদি মানে অন্যের। ঠিক আছে? তো এই পর, অন্য, অপর, অমুক সবকিছু অন্যদেরকে বোঝানো হচ্ছে। যেমন দেখো, যে এটা অমুক জনের খাতা, নাম ভুলে গেলে, কিন্তু এটা অমুক জনের খাতা, তার মানে কি নিজের নয়, এটা অমুক মানে অন্যের কথাই বলা হচ্ছে। হুম। বা আহ পরের কথা ভেবে আমি কি করব, তাই না? তো পর বলতে কি, অন্যের কথা বলা হচ্ছে। হুম। বা আহ এর অপর সংখ্যা কি, বা যে কোনো একটা ধরো সংখ্যা না, যে কোনো একটা নাম বলা হলো যে এর অপর নাম কি, তার মানে কি, যে এটার অপর মানে অন্য নাম কি, সেটাও অন্য বোঝাচ্ছে। তো এগুলো অন্যাদিবাচক সর্বনামের মধ্যেই পড়ছে। তারপর ব্যতিহারিক সর্বনাম। ব্যতিহারিক, এটা একাধিক সর্বনামের যোগে গঠিত হয় যে সর্বনাম পদ, সেটাই ব্যতিহারিক সর্বনাম। ঠিক আছে? যেমন দেখো, উদাহরণ না বললে বুঝতে পারবে না।
যে আপনা আপনি, এখানে দেখো একাধিক সর্বনাম পদের ব্যবহার হচ্ছে। আপনা আপনি একসাথে আগেও আমরা দেখেছি যে যা তা যে সে এগুলো শব্দে, এগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে, কিন্তু পাশাপাশি কিন্তু বসেনি। যে যে এসেছিল সে এখন নেই, যে এসেছিল মাঝখানে আরো কিছু কিছু শব্দ রয়েছে, তারপরে ওই শব্দগুলো ব্যবহার হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে ব্যতিহারিক সর্বনামে কি হয় না, সর্বনাম পদগুলো পাশাপাশি ব্যবহার হয়। ঠিক আছে, যে একাধিক সর্বনামের যোগে গঠিত হয়, অর্থাৎ একাধিক সর্বনাম পাশাপাশি বসেই গঠিত হয়। হ্যাঁ, যে দেখো, যেমন দেখো, আপনা আপনি একের বেশি, তাই তো, দুটো আবার পাশাপাশি বসছে, যে আহ বাহ, এটা আপনা আপনি কাজটা হয়ে গেল, বলি তো আমরা সাধারণত, তাই না? তো এখানে আপনা আপনি শব্দ দুটো পাশাপাশি বসে তৈরি হচ্ছে। হ্যাঁ, যেমন নিজে নিজে, যে বাহ, আমার ভাইটা বড় হয়ে গেছে, নিজে নিজে চুল আঁচড়ে ফেললো, বা এমনি আমাদের ছোট কুচকু কোনো ভাই বোন থাকলে আমরা বলি না? তো সেরকম দেখো, নিজে নিজে শব্দটাও পাশাপাশি বসেই গঠিত হয়েছে। যে কেউ, যে কেউ এসে বলবে আর তুমি ওটা দিয়ে দেবে, কথার কথা বলা হয়। তো এখানেও দেখো যে কেউ শব্দটা পাশাপাশি বসেছে। কে একটা, কে একটা এসেছিল আমার মনে নেই। হুম, কে একটা, এটাও পাশাপাশি বসছে। তাছাড়াও যা কিছু শব্দ ব্যবহার হয়। যা কিছু, যে যা কিছু আমায় দিয়েছিলে, আমি ওই সবটা তুলে রেখেছি। তো এই এখানেও দেখো, এই শব্দটা একটা করে কিন্তু ব্যবহার হচ্ছে না, একাধিক শব্দের সমাহার হচ্ছে কিন্তু। অর্থাৎ একের বেশি শব্দ পাশাপাশি বসে যোগ হয়ে গঠিত হয় যে সর্বনাম, সেটাই ব্যতিহারিক সর্বনাম। ঠিক আছে, তারপর সামীপ্যবোধক সর্বনাম। সামীপ্য, সমীপ, সামীপ্য, সমীপ শব্দ থেকে সামীপ্য শব্দটা তো এসেছে। তো সমীপ্য মানে আমরা কি বুঝি, যে কাছাকাছি, নিকটবর্তী, নিকটে, তাই না? তো ঠিক তাই, ওই মানে অনুযায়ী এই সর্বনামের নামকরণ করা হয়েছে। দেখো, সামীপ্য বোধক মানে নিকটবর্তী কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদিকে নির্দেশ করার জন্য যে শব্দ ব্যবহার করা হয়, তাই সামীপ্য বোধক সর্বনাম। বুঝতে পেরেছো? বলছি যে কাছের কোনো, যে আমাদের কাছাকাছি আছে কোনো ব্যক্তি বা কোনো বস্তু, আহ বা যা কিছু, সেটাকে নির্দেশ করার জন্য যে শব্দটা ব্যবহার করি আমরা, সেটাই হয় সমীপ্যবোধক সর্বনাম। হুম, যেমন এ, এটা, ইনি, ইহা, এই, অর্থাৎ আমি উদাহরণ দিয়েই বলছি। যেমন যে এ কালকে আসেনি স্যার, মিথ্যা কথা বলছে, কোনো বাচ্চা এরকম বলে থাকে। তো এই যে এ বলতে কি, আমরা আমার পাশে বসে আছে বা আমার সামনে বসে আছে বা পিছনে, যে মূলত কাছাকাছি বসে আছে, কাছাকাছি রয়েছে, কাছে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করে থাকি, তাই না? তো এই এটা হলো সাময়িকবোধক সর্বনাম। ঠিক আছে, এটা, যে এটা আমার পেন, এটা অর্থাৎ আমার কাছে রয়েছে, এটাও কাছে বোঝাচ্ছে, সমীপ্য বোঝাচ্ছে, অর্থাৎ সমীপ্য বোধক সর্বনাম। হুম, ইনি, আহ, ইনি কালকে আমাকে মেরেছিল। তো এই যে ইনি, এই শব্দটাও আমরা ব্যবহার করে থাকি কাছের কাউকে বোঝাতে, যে আমার আশেপাশে আছে, কাছে রয়েছে, সেই অর্থে আমরা ব্যবহার করে থাকি। ইহা, যে ইহা একটি, কি বলবো, ইহা একটি ফুল, বা ইহা একটি টেবিল, তাই না? আমরা বলে থাকি না যে ছোটবেলায় আমরা পড়েছি যে ইট মানে ইহা। তো সেই ক্ষেত্রে ইহা শব্দটাও ব্যবহার হয়ে থাকে, বা সাধু ভাষায়ও ইহা শব্দটা ব্যবহার হয়ে থাকে। তো ইহা বলতেও আমরা কি বুঝি, যে কাছের কেউ বা কাছে রয়েছে কোনো ব্যক্তি বা বস্তু, বস্তুর ক্ষেত্রেই সাধারণত ব্যবহার হয়। তো বা যে কোনো উম কাজের ক্ষেত্রেও, যে ইহা আমার কর্ম নয়, যে এটা আমার দ্বারা হবে না, এটা আমার কর্ম নয়। তো এরকম ক্ষেত্রে ইহা শব্দটা ব্যবহার হয়ে থাকে। তো এই ইহা হলেও এটা আহ সাময়িকবোধকের মধ্যেই পড়বে। ঠিক আছে, এই যে আহ
এই একটি খাতা, বা এই হয় একটি পেন। হ্যাঁ, তো বা আহ এই ব্যাগটি এই ব্যাগটি আমার, বা এই ব্যাগটি রামের, নর্মালি বলে থাকে না? তো এই যে এই, ইহা, এটি, এটা, এগুলো কখন ব্যবহার করে থাকি আমরা? যে কাছাকাছি রয়েছে, আশেপাশে রয়েছে, নিকটবর্তী স্থানে রয়েছে, সেই রকম নির্দেশ করে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেটাই হয়ে যাবে কি না সামীপ্যবোধক সর্বনাম। বুঝতে পেরেছো? তারপর লাস্ট আছে যেটা, যে পরোক্ষবোধক সর্বনাম। পরোক্ষ, এটা সামীপ্য হয়ে হয়ে গেল যে কাছে, আর পরোক্ষ হলে কি হবে? যে দূরের কোনো কিছুকে নির্দেশ করা। হ্যাঁ, বা বলতে পারি আমরা যে দূরবর্তী কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদিকে নির্দেশ করার জন্য আমরা যে শব্দ ব্যবহার করে থাকি সেটাই হয়ে যাবে পরোক্ষবোধক সর্বনাম। তাহলে মনে রাখবে, সামীপ্য মানে হলো কাছে, আর পরোক্ষবোধক হলে হবে দূরবর্তী, অর্থাৎ দূরের কোনো ব্যক্তি, বস্তু বা যে কোনো কিছুকে নির্দেশ করা হলে সেটা হবে পরোক্ষবোধক সর্বনাম। ঠিক আছে? তো যেমন ও, ওটা, উনি, উহা, ওই, এগুলো আমরা কখন ব্যবহার করি? যে দূরের কিছু, যে যে ওই যে ওই যে ওটা আমার, ওই যে ও আমার বন্ধু হয়, যে ও মানে কি একটু দূরে রয়েছে, তাই না? বা ওখানে, ওখানে আমি যাব, ওখানে কি? এখানে, ওখানে, এখানে হলে হবে কিন্তু সামীপ্যবোধক সর্বনাম। ঠিক আছে? ওখানে হলে কি হবে? পরোক্ষবোধক সর্বনাম। ঠিক আছে? তো দূরে আর কাছে, ছোটবেলায় যেমন আমরা দিস দ্যাট শিখেছিলাম, মনে আছে তো? তো সেরকম এই আর ওই, অর্থাৎ দূরে আর কাছে, কাছে হলে সামীপ্যবোধক সর্বনাম, আর দূরে হলে পরোক্ষবোধক সর্বনাম। মনে থাকবে তো? যে ওটা, আহ, ওটা হলো উনি আমাকে বলেছিল আজকে আমাকে একটা পেন দেবে বা পেন গিফট করবে। তো এই যে উনি, উনি কিন্তু কাছাকাছি নেই, কাছে রয়েছে এমন নয়, যে একটু দূরে রয়েছে, সেজন্য উনি বলছি। ওই, আহ, ওটা, এই সমস্ত ক্ষেত্রে বা দূরের বোঝাতে যেই শব্দই আমরা ব্যবহার করে থাকি না কেন, সেগুলোই পরোক্ষবোধক সর্বনামই হবে। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা সর্বনামের শ্রেণী বিভাগগুলো। এবার আসছে বিশেষণ পদ, অর্থাৎ পদের আরেকটা শ্রেণী বিভাগ, বিশেষণ। বিশেষণ পদ কাকে বলবো? না, যে বাক্যে ব্যবহৃত যে পদ বিশেষ্যের বা বিশেষ্য, শুধু বিশেষ্য নয়, বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে প্রকাশ করে তাকে বিশেষণ বলে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে শুধুই বিশেষ্য বা নামপদ থাকে তা তো নয়। একটা বা একটা মানে দুটো বাক্য বা একটা অনুচ্ছেদ থাকলে তবেই সর্বনাম পদ বসে, তাও কিন্তু নয়। একটা সিঙ্গেল বাক্য ধরো থাকলো, যে সে কাল এসেছিল আমাকে নোটস দিতে, সে কাল এসেছিল আমাকে নোটস দিতে। এখানে ধরো আগের কোনো বাক্য নেই, এটাই শুরু। তো এখানে কি শুরুতে সর্বনাম দিয়েই শুরু হচ্ছে, তাই না? কিংবা একটা বাক্যের মধ্যে কোনো আহ, শুধু বিশেষ্য সর্বনাম নয়, ক্রিয়াপদও থাকে, তাই না? ক্রিয়াপদ কাকে বলে? যে যেটা কাজ করা বোঝায় সেটাই ক্রিয়াপদ, তাই তো? তো এমন শব্দও থেকে থাকে একটা বাক্যের মধ্যে। তাই জন্য, এবং আমরা দেখে থাকি যে আহ বিশেষ্য, অর্থাৎ নাম বোঝায় এমন শব্দ সেটা বিশেষ্য, সর্বনাম যে নামের পরিবর্তে যেটা হয় সেটা সর্বনাম, ক্রিয়াপদ যেটা কাজ করা বোঝায় এরকম একটা শব্দ সেটা হলো ক্রিয়াপদ। তো আমরা দেখে থাকি যে এই বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াপদ এরকম বেশ কিছু শব্দের বা এই সব রকম শব্দেরই দোষ, গুণ, অবস্থা ইত্যাদি আমরা বিচার করে থাকি বা দেখতে পাই বাক্যের মধ্যে লেখা থাকে, তাই না? তো সেই জন্য দেখবো আমরা যে তো সেই রকম ধরনের শব্দই হয় বিশেষণ। বলছি আরো ভালো করে, যে বাক্যের মধ্যে যে পদ, অর্থাৎ যে পদ বা শব্দ বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, হ্যাঁ, সেটাই হয় বিশেষণ, বা তাকেই বিশেষণ পদ বলে। যেমন
যে ছেলেটি খুব লম্বা। এখানে দেখো ছেলেটি, তো ছেলেটির সম্পর্কে বলা হচ্ছে বা ছেলেটির দোষ গুণ বিচার করা হচ্ছে, হুম, বা তার অবস্থা বিচার করা হচ্ছে, তাই তো করতে পারছি আমরা। এই লম্বা শব্দটার মধ্যে দিয়েই কিন্তু এগুলো আমরা বিচার করতে পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ছেলেটি খুব লম্বা, তাহলে এই লম্বা শব্দটাই হলো বিশেষণ। অর্থাৎ এই লম্বা শব্দটার মধ্যে দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে এই ছেলেটির সম্পর্কে বা ছেলেটির অবস্থার পরিচয় পাচ্ছি আমরা, তাই না? তো যে আমরা কি শিখেছি না, যার মানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ প্রকাশ পায় যে শব্দটা দিয়ে, সেই শব্দটাই হলো বিশেষণ। তাহলে এখানে লম্বাটা হলো বিশেষণ। ঠিক আছে? যেমন দেখো এখানে কতগুলো উদাহরণ দিয়েছি, যে দুরন্ত, মিষ্টি, লম্বা, ভারী, লাল, ভালো ইত্যাদি। উদাহরণ দিলে আরো বেশি ভালো বুঝতে পারবে। যে মেয়েটি বেশ দুরন্ত। দুরন্ত মানে কি? ছটফটে, চঞ্চল, তাই তো? তো এখানে দুরন্ত শব্দটার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি, বা দুরন্ত শব্দটা দিয়ে কি প্রকাশ হচ্ছে? না, সেই মেয়েটির আহ দোষ গুণ বা অবস্থা প্রকাশ পাচ্ছে, তাই না? তো সেজন্য এই দুরন্ত শব্দটা কি হয়ে যাচ্ছে না, বিশেষণ। ঠিক আছে? আবার যেমন মিষ্টি, আহ, যে পেয়ারাটি বেশ মিষ্টি। তো ওখানে এই মিষ্টি শব্দটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে? না, পেয়ারাটার গুণ প্রকাশ পাচ্ছে, তাই না? যে পেয়ারাটা বেশ মিষ্টি, তাই তো? তো এই মিষ্টি শব্দটা তাই বিশেষণ। বুঝতে পেরেছো? ভারী, যে বাবা আমার বইটা বা আমার ব্যাগটা খুব ভারী হয়েছে আজকে, তাই তো? তোমরা স্কুলে যাও যখন, তোমাদের তো ব্যাগে অনেক করে বই থাকে এবং ব্যাগটা অনেক ভারী হয়ে থাকে, তো সেই অর্থেও ভারী শব্দটা ব্যবহার হয়ে থাকে। তো এই যে ভারী শব্দটার মধ্যে দিয়ে কি প্রকাশ পাচ্ছে? না, বাক্যে ব্যবহৃত যে ব্যাগ, ব্যাগটা কি নাম বোঝাচ্ছে, অর্থাৎ বিশেষ্য। তো এখানে বিশেষ্যের একটা আহ দোষ গুণ বা অবস্থা, এখানে দোষ গুণ তো বলা চলে না, এখানে ব্যাগের অবস্থা বোঝাচ্ছে, তাই তো? এখানে বিশেষ্য পদটার অবস্থা বোঝাচ্ছে ভারী শব্দটার মধ্যে দিয়ে। তাই যে শব্দটা দিয়ে দোষ গুণ বা অবস্থা প্রকাশ পায় সেটাকে কি বলে? না, বিশেষণ বলে। তাহলে এই ভারী শব্দটা হলো কি? বিশেষণ। বুঝতে পেরেছো? আবার যেমন দেখো লাল, এটা কি রং বোঝাচ্ছে। যেমন আমার একটি লাল জামা আছে, লাল জামা। তো এখানে দেখো জামা, এটা কি কোনো একটা আহ পরিহিত কিছু একটা জিনিসের নাম বোঝাচ্ছে, তাই তো? জামা কি করি আমরা? পরি, তাই তো? একটা নাম বোঝাচ্ছে জামাটা। তো এই জামা শব্দটার বা বিশেষ্যটার কি প্রকাশ পাচ্ছে, বা বিশেষ্যটার কি আমরা জানতে পাচ্ছি সম্পর্কে? যে জামাটা লাল, তাই না? লাল শব্দটা তাই হলো বিশেষণ। অর্থাৎ লাল শব্দটার মধ্যে দিয়েই ওই জামাটার রং প্রকাশ পাচ্ছে এখানে, তাই তো? তাই এটা লাল শব্দটা হবে বিশেষণ। ঠিক আছে? ভালো, ভালো শব্দটা কি? কারণ গুণ প্রকাশ পায়, যে আমার স্যার খুব ভালো, বা এই স্যারটা খুব ভালো, তাই তো? এরকম বলা হয়ে থাকে। তো সেখানে কি সেই মানুষটার আহ কি বোঝানো হচ্ছে? তার গুণ সম্পর্কে বলা হচ্ছে, বা গুণটা প্রকাশ পাচ্ছে এই ভালো শব্দটার মধ্যে দিয়ে, তাই না? তাই জন্য আমরা বা দেখতে পাই বা দেখি যে বাক্যের মধ্যে বিশেষ্য, সর্বনাম বা ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, রং, রূপ, আহ পরিমাণ, সংখ্যা, কোনো এসব ইত্যাদি আরো অনেক কিছুই ধরা হয়। এগুলো যখন প্রকাশ পায় যে শব্দটার মধ্যে দিয়েই, সেই শব্দটাই হয় বিশেষণ। মনে থাকবে? আচ্ছা, এই বিশেষণকে আবার 4টে শ্রেণীতে ভাগ করা হয়। ঠিক আছে? আমরা দেখে আসছি পদের যে সমস্ত ভাগ রয়েছে, সেই ভাগগুলোর আবার প্রত্যেকটা ভাগে বেশ কিছু সংখ্যক শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। তেমনি বিশেষণকেও 4টে ভাগে ভাগ করা হয়। যেমন দেখো, বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং বিশেষণের বিশেষণ।
ঠিক আছে? এবার এই ভাগগুলো সম্পর্কে আমরা শিখবো। প্রথম ভাগ যেটা, সেটা হলো বিশেষ্যের বিশেষণ। বিশেষ্য মানে কি? আমরা আগে পড়েছি যে কোনো কিছুর নাম বোঝালে সেটা বিশেষ্য হয়, তাই তো? তো এখানে বিশেষ্যের বিশেষণ বলছে, অর্থাৎ এটা তোমরাও বলতে পারবে, না পড়ে না শুনেই বলতে পারবে যে বিশেষ্যের বিশেষণ। তো যে কোনো নাম বোঝায় সেটারই। আর বিশেষণ মানে কি? বিশেষণ মানে আমরা শিখলাম একটু আগে যে কোনো কোনো পদ বলতে যে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, এই সমস্ত কিছুর কি কি বোঝানো হয় না, দোষ, গুণ, অবস্থা, রং, রূপ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়, তাই তো? এটাই হলো কি বিশেষণ। তো এখানে বিশেষ্যের বিশেষণ অর্থাৎ বিশেষ্য পদের যেগুলো যে দোষ, গুণ, অবস্থা, রং, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় বা ইত্যাদিকে বোঝানো হয়, সেটাই হলো বিশেষ্যের বিশেষণ। ঠিক আছে? বা আমি ভালো করে বলছি যে বিশেষ্যের বিশেষণ যদি কাকে বলে বলবো, যে বাক্যের মধ্যে ব্যবহৃত যে বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, রং, মাপ, পরিমাণ, সংখ্যা প্রভৃতি বোঝানো হয় যে শব্দের মাধ্যমে, সেটাই হলো বিশেষ্যের বিশেষণ বা তাকেই বিশেষ্যের বিশেষণ বলা হয়ে থাকে। ঠিক আছে? যেমন দেখো, উদাহরণ দিয়েছি যে বুদ্ধিমান লোক। হুম, বুদ্ধিমান লোক। এখানে দেখো, লোকটা কি? একটা বিশেষ্য, তাই তো? যেটা মানুষকে বোঝানো হচ্ছে, একটা বুঝতেই পারছি এটা একটা বিশেষ্য। তো এই বিশেষ্যের বা বিশেষ্যর যে দোষ, গুণ, অবস্থা প্রকাশ পেয়েছে বা সেটাকে বোঝানো হয়েছে যে লোকটা কেমন, না লোকটা বুদ্ধিমান, তাই তো? তো এই বুদ্ধিমান শব্দটা কি হচ্ছে না, লোকটার গুণ সম্পর্কে বোঝাচ্ছে, তাই তো? তো এই বুদ্ধিমানটা হলো বিশেষণ। তো যেহেতু এটা বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা বুঝিয়েছে, তাই এটা হয়ে যাবে বিশেষ্যের বিশেষণ। বুঝতে পেরেছো? তারপর দেখো, লাল জামা। হুম, জামাটা সম্পর্কে বলছে, জামাটা কি? বিশেষ্য। জামাটার রং সম্পর্কে বলছে যে লাল জামা, তাই তো? জামাটা কেমন? জামাটা লাল। তাহলে এটা কি? বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা বুঝিয়েছে। তাই এই লাল শব্দটা বা লাল যে বিশেষণটা ব্যবহৃত হয়েছে, সেটা বিশেষ্যের বিশেষণ। বুঝতে পেরেছো? আবার ধরো বলছি যে 1 কিলো আলু, কি? আলুর পরিমাপ বোঝানো হয়েছে, তাই তো? যে কতটা আলু? 1 কিলো আলু। আলুটা কি? একটা সবজির নাম। তো এটা কি? নামবাচক বোঝাচ্ছে, অর্থাৎ বিশেষ্য। তো এখানে এই যে 1 কিলো যে পরিমাপটা বোঝানো হচ্ছে, কার পরিমাপ বোঝানো হচ্ছে? না একটা বিশেষ্যের পরিমাপ বোঝানো হচ্ছে, তাই তো? তাই এই যে 1 কিলো যে বিশেষণটা ব্যবহৃত হয়েছে, সেটা কি হলো না বিশেষ্যের বিশেষণ। বুঝতে পেরেছো? তারপর সর্বনামের বিশেষণ। সর্বনাম। সর্বনাম কোনগুলো, কোন কোন শব্দগুলো সর্বনাম রূপে ব্যবহৃত হয় না, বা কোনগুলো সর্বনাম আগে পড়েছো বলো দেখি? বা যে বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় সেটাই সর্বনাম, তাই তো? সে, তারা, আহ কেউ, কেন, বা এটা, ওটা, ওই, এই ইত্যাদি অজস্র শব্দ থাকে সর্বনামে, তাই না? তো এখানে আগে যেমন বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা বুঝিয়েছে যে শব্দ, সেটা বিশেষ্যের বিশেষণ হয়েছে, তেমনি এটাও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, রং, মাপ, পরিমাণ ইত্যাদি বোঝানো হয়, সেটাই হয় সর্বনামের বিশেষণ। হুম, অর্থাৎ সর্বনাম বলতে কি বুঝি আমরা? তুমি, তোমরা ইত্যাদি এই সমস্ত শব্দগুলো তো সর্বনামের পদে হিসাবে ব্যবহৃত হয়। তো সেই সর্বনামের যখন দোষ, গুণ, অবস্থা এগুলো প্রকাশ করবে বা বোঝানো হবে, তখন সেই বিশেষণটা হয়ে যাবে সর্বনামের বিশেষণ। যেমন দেখো, উদাহরণ দিয়েছি যে বোকা তুমি। হুম, তুমি শব্দটা কি? না সর্বনাম, তাই তো? তো তুমি যে কি প্রকাশ পেয়েছে? দোষ, গুণ বা তার গুণ যাই বলে বা অবস্থা প্রকাশ পেয়েছে এখানে। তো তুমিটা কি? তুমিটা হলো সর্বনাম। তো এই বোকা শব্দটা বা বোকা বিশেষণটা কার জন্য ব্যবহৃত হয়েছে? এই সর্বনাম পদের সঙ্গে ব্যবহৃত হয়েছে, তাই জন্য এটা হয়ে যাবে সর্বনামের বিশেষণ। হুম, ভালো সে, সেই শব্দটা কি?
সে শব্দ একটা সর্বনাম, তাই তো? তো সে সঙ্গে এই ভালো শব্দটা ব্যবহার হয়েছে বা ভালো বিশেষণটা ব্যবহার হয়েছে। ভালো একটা বিশেষণ তো, যে তার সম্পর্কে বলছে সে কেমন, তাই তো? যে তার তার দোষ হতে পারে, তার গুণ হতে পারে, কিন্তু ভালোটা কি? ভালো একটা গুণ হয় যে সে মেয়েটা ভালো বা ছেলেটা ভালো, যাই হোক। ভালো কি? ভালো একটা গুণ বোঝানো হচ্ছে। তো গুণ বোঝানো হচ্ছে মানে কি? এই শব্দটা একটা বিশেষণ, তাই তো? তো এই সেটা হলো সর্বনাম, আর সর্বনামের সঙ্গে যে বিশেষণটা ব্যবহার হয়েছে তাই জন্য সেটা হয়ে গেল সর্বনামের বিশেষণ। হুম। তারপর দেখো, কালো এটি। এটি, এটিটা কি? এটা একটা সর্বনাম, তাই তো? তো সর্বনামের সঙ্গে একটা শব্দ ব্যবহার হয়েছে, দেখো কালো, একটা পদ। তো কালো, কালোটা কি? এটা রং বোঝাচ্ছে, তাই না? তো তাহলে এটা কি? এটা একটা বিশেষণ। এটি হলো সর্বনাম, কালোটা হলো বিশেষণ। তো এই সর্বনামের সঙ্গে একটা বিশেষণ ব্যবহার হয়ে হয়ে গেল কি? সর্বনামের বিশেষণ। বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ কত রকম ভাবে এই বিশেষণ শব্দগুলো ব্যবহার হয়ে থাকে? এগুলো সব মনে রাখতে হবে কিন্তু তোমাদের। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর বিশেষণের বিশেষণ। বিশেষ্য গেল, সর্বনাম গেল, এবার বিশেষণের বিশেষণ। বেশ মজার না? যে বিশেষণ করছি আমরা, আবার বিশেষণেরও বিশেষণ হয়। হয়, দেখো, নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণের দোষ, গুণ, প্রকৃতি, পরিমাণ, অবস্থা, রং ইত্যাদি নির্দেশ করে। হুম। বা দেখো, আহ, নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? আর উম, যেমন দেখো, উদাহরণ দিই, না হলে বুঝতে পারবে না। ছেলেটা খুব চালাক। এখানে দেখো, আহ ছেলেটা কি? ছেলে বলতে কি? কোনো মানুষকে বোঝানো হয়, তাই না? তাহলে এটা কি? যে আহ ছেলেটা হলো একটা বিশেষ্য বা একটা নাম বাচক, তাই না? তো তাহলে কি এই ছেলেটার সম্পর্কে বলা হচ্ছে? ছেলেটা কেমন? না খুব চালাক। এবার দেখো একটা কথা, মনে করো খুব শব্দটা নেই, ঠিক আছে? এই যে ছেলেটা চালাক, ছেলেটা কেমন? ছেলেটা চালাক। এই চালাক শব্দটা কি হচ্ছে? না ছেলেটার দোষ, গুণ, অবস্থা প্রকাশ পাচ্ছে। তাই চালাক শব্দটা কি? চালাক শব্দটা বিশেষণ, তাই তো? এখানে দেখো, এখানে আমরা দেখতেই পাচ্ছি, খুব শব্দটা বাদ দিলে আমরা দেখতেই পাচ্ছি যে একটা বিশেষ্য আছে আর তার সঙ্গে একটা বিশেষণ আছে, তাই তো? কিন্তু দেখো, ছেলেটা খুব চালাক, এই যে এখানে বিশেষণ রয়েছে একটা, তাও আরো একটা বিশেষণ ব্যবহার হচ্ছে। হুম। তাই জন্য এটা হয়ে যাবে বিশেষণের বিশেষণ। যে ছেলেটা খুব চালাক, ছেলেটা কেমন চালাক বা কতটা চালাক? না খুব চালাক। বুঝতে পেরেছো যে একটা বিশেষণ রয়েছে, তাও আরো একটা করে বিশেষণ ব্যবহার করা হচ্ছে, তাই জন্য এটা হয়ে যাবে বিশেষণের বিশেষণ। হুম। আবার দেখো, যেমন তুলতুলে নরম তুলো। হুম। বা তুলতুলে নরম রুটি বলতেই পারো। তো যাই হোক, এখানে যেটা দিয়েছি সেটা নিয়েই বলি, যে তুলো, তুলোটা কি? একটা আহ উম, নাম বলতে পারি, তাই তো? কার্পাস তুলো, ইত্যাদি, যাই হোক। তুলো হয় জানো তো তোমরা, যেটা কটন বলা হয়। তো এই যে এই তুলো, তুলোটার সম্পর্কে বলা হচ্ছে। প্রথমেই এই তুলতুলে শব্দটা মনে করো নেই, তো দেখো কি আসছে? নরম তুলো, তাই না? তো তুলোটা কেমন? না নরম। অর্থাৎ তুলোটার নাম, তার সঙ্গে নরম, অর্থাৎ একটা তুলোটার দোষ, গুণ, অবস্থা, বা এখানে তুলোটার অবস্থা প্রকাশ পাচ্ছে যে তুলোটা নরম, তাই তো? তুলোটার জন্য, তাই জন্য বা একটা নাম আহ, সঙ্গে বা একটা নামের সঙ্গে একটা বিশেষণ অলরেডি আছে আগে থেকে, যে নরম তুলো। তুলোটা কেমন? নরম তুলো। দেখো, তার সাথে আরো একটা বিশেষণ যুক্ত হয়েছে, যে আহ মানে এই নরমটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য এই তুলতুলে শব্দটা ব্যবহার করা হয়েছে। যে কতটা নরম অর্থে বোঝাতে তুলতুলে শব্দটা ব্যবহার করা হয়েছে। তো কতটা বলতে কি? যে পরিমাণ, পরিমাপ, বা তার অবস্থা, বা তার সম্পর্কে বলা হচ্ছে।
এই তুলতুলে শব্দটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে তুলোটা ঠিক কতটা নরম, তাই না? একদম তুলতুলে নরম। অর্থাৎ একটা বিশেষণ আছে, আরো একটা বিশেষণ ব্যবহার হচ্ছে, তখন সেটা হয়ে যাবে বিশেষণের বিশেষণ। মনে থাকবে? তারপর দেখো আরো একটা উদাহরণ দিয়েছি, যে মেয়েটির ঘন কালো চুল। মেয়েটি একটা মানুষ বোঝাচ্ছে বা একটা নামবাচক বোঝাচ্ছে। তো মেয়েটির আহ কালো চুল। মেয়েটির কেমন চুল? না, কালো চুল। দেখো, কালোটা একটা বিশেষণ, রং বোঝাচ্ছে চুলের। হ্যাঁ, আরো একটা বিশেষণ দেওয়া হচ্ছে চুলটার পরিপ্রেক্ষিতে বা চুলটার জন্য, যে চুলটা কেমন? কালো চুল। চুলটাও কি? চুলটা একটা বিশেষের মধ্যে পড়ছে। তো কালো চুল। দেখো, আরো একটা শব্দ বা আরো একটা বিশেষণ ব্যবহার করা হচ্ছে, যে ঘন কালো চুল। হ্যাঁ, তো এখানে দেখো দুটো বিশেষণ ব্যবহার করা হচ্ছে, তাই না? তো দেখবে এরকম একের বেশি বা বা একটা বিশেষণ আছে, আরো একটা বিশেষণ ব্যবহার হচ্ছে, তখন সেটা হয়ে যাবে বিশেষণের বিশেষণ। ঠিক আছে? তারপর ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া মানে কি? কাজ করা বোঝায় এমন শব্দ। আর বিশেষণ, কারো দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ পায় যেটা, সেটা বিশেষণ। তাহলে কি দাঁড়াচ্ছে? যে ক্রিয়াপদের যখন দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি যখন বোঝানো হবে যে শব্দের মধ্যে দিয়ে, সেটা হবে, বা যে বিশেষণের মধ্যে দিয়ে, সেটা হবে ক্রিয়া বিশেষণ। হুম? যেমন দেখো উদাহরণ দিয়েছি, যে মেয়েটি গুনগুন করে গান গাইছে। মেয়েটি দেখো গান গাইছে। গাইছে এটা কি? এটা একটা ক্রিয়াপদ, তাই না? গাওয়া, গান গাওয়া, একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা কি? ক্রিয়াপদ। তো দেখো, সে গান গাইছে, কেমন করে গান গাইছে? হ্যাঁ, তার প্রকৃতি বা তার অবস্থা ইত্যাদি যাই হোক বলো, সেটা প্রকাশ পাচ্ছে। কার? না, এই গাইছে, গান গাইছে, একটা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা বা যাই হোক প্রকৃতি, সেটা প্রকাশ পাচ্ছে গুনগুন শব্দটার মধ্যে দিয়ে। তাই জন্য এটা কি হবে? না, ক্রিয়াপদের বিশেষণ। হুম? দেখো, হনহনিয়ে যাচ্ছ কোথায়? যাওয়া বোঝাচ্ছে, যাচ্ছ মানে কি? এটা একটা ক্রিয়াপদ বোঝাচ্ছে। তো ক্রিয়াপদের সঙ্গে, অর্থাৎ এখানে আমরা বলছি কেমন ভাবে যাচ্ছে? না, হনহনিয়ে যাচ্ছে, তার অবস্থা সম্পর্কে বুঝিয়েছে। হুম? তাহলে এটা কি? হনহনিয়ে শব্দটা একটা বিশেষণ। তো যাচ্ছটা কি? একটা ক্রিয়া। তো ক্রিয়াপদের সঙ্গে যে বিশেষণ যুক্ত হয়, বা ক্রিয়াপদের যার যে দোষ গুণ অবস্থা প্রকৃতি ইত্যাদি বোঝানো হয় যে বিশেষণের মধ্যে দিয়ে, সেটাই হয় ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? তো এই হলো বিশেষণের ভাগ, যে কত রকম ভাবে আমরা বিশেষণ ব্যবহার করে থাকি বাক্যের মধ্যে পদ হিসাবে, তার কতগুলো শ্রেণীবিভাগ তুলে ধরা হলো। ঠিক আছে? তো আশা করছি তোমরা এই সর্বনাম এবং বিশেষণ যে দুটো আজকে হলো, আহ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবং যদিও বা বুঝতে না পারো, আমাকে পরের ক্লাসে আবার জিজ্ঞেস করো, কেমন? যে সর্বনাম যেটা পড়ানো হলো বা সর্বনাম পদ, সেটার থেকে তোমাদের জন্য প্রশ্ন তুলে ধরেছি তোমাদের প্র্যাকটিসের জন্য। এবং দেখি তোমরা কতটা বুঝলে। তো সেটার একটা পরীক্ষা মাত্র। ঠিক আছে? তো দেখো, আমি বলেই দিচ্ছি। দেখো, প্রথমে আছে বাক্যগুলির মধ্যে যেগুলি সর্বনাম সেগুলি চিহ্নিত করো। তো অনেকগুলো করে বাক্য দেওয়া আছে তোমাদের, সেখান থেকে এক একটা বাক্যের মধ্যে কোনটা সর্বনাম সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং সেটা চিহ্নিত করে লিখতে হবে। প্রথম একটা করে আমি বলে দিচ্ছি তোমাদের, যে সে আমার বন্ধু। এখানে কোন শব্দটা বাক্যের সরি বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়েছে বলে মনে হচ্ছে তোমাদের? খুব ভালো, যে সে। তাই তো? যে অমল আমার বন্ধু, অমলের পরিবর্তে আমি কি বলবো? যে সে আমার বন্ধু। তাই তো? তো এখানে সে শব্দটা, এটা হলো সর্বনাম। তাই তো? এইরকম করে বাকি যে বাক্যগুলো দেওয়া আছে সবগুলোর মধ্যে থেকে সর্বনাম যেটা, সেটা খুঁজে নিয়ে লিখবে। ঠিক আছে? তারপর দেখো, নিচের বাক্যগুলির মধ্যে কোনগুলি সর্বনাম পদ এবং সেগুলি
কোন শ্রেণীর সর্বনাম পদ সেগুলো লেখো। দেখো, একটা করে দিয়েছি যে তুমি খুব গুণী মেয়ে। এখানে আহ কোন শব্দটাকে দেখে মনে হচ্ছে যে সর্বনাম? না, তুমি, তাই তো? তুমি শব্দটা হলো সর্বনাম পদ। এবারে এই তুমি সর্বনামটা কোন শ্রেণীর সর্বনাম সেটা লিখতে হবে। তো এই যে তুমি, আমি, তুমি, তোমরা, এগুলো কোন শ্রেণীতে থাকে? না, পুরুষবাচক, তাই তো? এটা কিটা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হুম, নামবাচক বা পুরুষবাচক। তো এগুলো যেহেতু মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো তাই জন্য ওটা কি ছিল? পুরুষবাচক সর্বনাম ছিল, এবং কারোর নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে তুমি। যে যেমন ধরো, আহ টিনা, বসো এখানে। আহ তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। যাই হোক, সেখানে টিনার পরিবর্তে তুমি শব্দটা ব্যবহার হয়েছে, অর্থাৎ এটা একটা মানুষ, তাই তো? তো যাই হোক, কোন একটা নামের পরিবর্তে তুমি শব্দটা ব্যবহার করা হয়েছে, তো এটা তাই পুরুষবাচক সর্বনাম হয়েছে। তারপর কেউ একজন এসেছিল, এখানে কেউ, কেউটা হলো কি? সর্বনাম। এবং এই সর্বনামটা কোন শ্রেণীর সর্বনাম সেটাও তোমাদের লিখতে হবে। ঠিক আছে? এবার বিশেষণেরও কিছু প্রশ্নের তালিকা তোমাদের সামনে তুলে ধরেছি, এগুলোও তোমরা প্র্যাকটিস করো। যে আহ বলে দিই একটা করে, যে বাক্যগুলির মধ্যে যেগুলি বিশেষণ সেগুলি খুঁজে লেখো। অর্থাৎ এই বাক্যটার মধ্যে যেটা বিশেষণ শব্দ হবে বা বিশেষণ পদ হবে, সেটা তোমাদেরকে খুঁজে লিখতে হবে। হুম। তারপর দেখো, বাক্যগুলির মধ্যে কোনটি কোন শ্রেণীর বিশেষণ তা নির্ণয় করো। অর্থাৎ এই বাক্যটার মধ্যে যেটা বিশেষণ সেটা খুঁজে বার করবে, এবং সেটা কোন শ্রেণীর বিশেষণ সেটাও তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবং এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করো, আমি পরের ক্লাসে দেখবো। ঠিক আছে? তো আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি, এবং তোমাদের জন্য যে সমস্ত প্রশ্নের তালিকা দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই বেশি বেশি করে করো। তার জন্য আমি বেশি বেশি করে প্রশ্ন দিয়েছি, যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। সবসময় মনে রাখবে, যখন যত বেশি একটা জিনিস চর্চা করবে, যত বেশি প্র্যাকটিসের মধ্যে থাকবে, ততই সেগুলো কিন্তু মনে থাকবে। হুম। তো যাই হোক, এগুলো তোমরা প্র্যাকটিস করো, এবং আমাকে দেখিও। বাঁধলে বা তোমরা যদি না পারো, কোনো কিছু আটকায়, আমাকে পরের ক্লাসে অবশ্যই জানিও। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, কাজগুলো করো মন দিয়ে। এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ।